সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো। শিক্ষার্থীরা, তোমরা পড়াশোনা ভালো করে করছো তো? ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো তো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন যে সময়টা পেয়েছো সেই সময়টা কাজে লাগাও। কাজে লাগিয়ে অসাধারণ হও। জনাব মোহাম্মদ রহমতুল্লাহ কি বলেছেন জানো? বলেছেন, অসাধারণকে সবাই কামনা করে, অসাধারণের সঙ্গ সাহচর্য সবাই চায়, মানুষ নিজেও অসাধারণ হতে চায়, অসাধারণের প্রতি মানুষের জন্ম স্বাভাবিক আকর্ষণ। তাই প্রিয় শিক্ষার্থী, সময়টা কাজে লাগাও, নিজেকে উন্নয়ন করো এবং অসাধারণ হও। চলো আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি, শ্রাবণী ধর, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্র অধ্যায় ২ বিপণন পরিবেশের উপর ক্লাস নেব। আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটু দেখে নিই গত ক্লাসে আমরা কি শিখেছি। গত ক্লাসে আমরা পরিবেশ কি শিখেছি, বিপণন পরিবেশ কি শিখেছি, বিপণন পরিবেশের প্রকারভেদগুলো সম্পর্কে বিশদভাবে জেনেছি এবং ব্যষ্টিক পরিবেশ কি শিখেছি এবং ব্যষ্টিক পরিবেশের উপাদান সমূহ ও বিপণনে এর প্রভাবগুলো সম্পর্কে ভালোভাবে জেনেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা গত ক্লাসটি করতে পারোনি বা যাদের গত ক্লাসটি করা সম্ভব হয়নি, ইউটিউবে আছে, তোমরা অবশ্যই গত ক্লাসটি করে নিবে। চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা কি শিখব? আজকে আমরা সামষ্টিক পরিবেশ কি সে সম্পর্কে জানবো, সামষ্টিক পরিবেশের উপাদান সমূহ সম্পর্কে জানব এবং পণ্য ও সেবা সামগ্রী বিপণনে সামষ্টিক পরিবেশের প্রভাব সম্পর্কে জানব। চলো তাহলে আমরা প্রথমে জেনে নিই সামষ্টিক পরিবেশ কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদান বিপণন কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে সামষ্টিক পরিবেশ বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে জেনেছো যে সকল শক্তি, পক্ষ, পারিপার্শ্বিক উপাদান বিপণন কর্মকাণ্ডকে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকেই বলা হয়েছিল কি? ব্যষ্টিক পরিবেশ। আর এক্ষেত্রে বলা হচ্ছে যে সকল পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদান বিপণন কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে বলা হচ্ছে কি? সামষ্টিক পরিবেশ। তাহলে সামষ্টিক পরিবেশের কোন কোন বিষয়গুলো আছে আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, বিপণনে কিন্তু সামষ্টিক পরিবেশের গুরুত্ব অপরিসীম, যদিও এটি পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং বিপণনকারীকে অবশ্যই সামষ্টিক পরিবেশ মাথায় রেখে তার পরিকল্পনা গ্রহণ করতে হবে। দেখো তাহলে সামষ্টিক পরিবেশের বিষয়গুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই বলা হচ্ছে বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে। এটি কিন্তু প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে প্রভাবিত করে। তারপরে দেখো এর উপাদানগুলো অনিয়ন্ত্রণযোগ্য। যেহেতু এটি পরোক্ষভাবে প্রভাবিত করে, সুতরাং এটি কিন্তু অনিয়ন্ত্রণযোগ্য। আমরা পূর্বে দেখেছিলাম যে ব্যষ্টিক এবং ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কি? নিয়ন্ত্রণযোগ্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা এর সাথে সাথে জেনে নিবা যে ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশের পার্থক্যগুলো কি। ঠিক আছে? ব্যষ্টিক পরিবেশের ক্লাসটি করবে এবং এটি সামষ্টিক পরিবেশের ক্লাসটি করলেই তোমরা পার্থক্যগুলো জেনে নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে এর উপাদানগুলো কি? সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কেমন? অনিয়ন্ত্রণযোগ্য এবং এই পরিবেশের প্রভাব সমগ্র ব্যষ্টিক পরিবেশের উপর বিদ্যমান। অর্থাৎ এই পরিবেশ যে প্রভাব বিস্তার করে এটি কিন্তু সমগ্র ব্যষ্টিক পরিবেশের যে আমরা উপাদানগুলো পড়েছিলাম, কি পড়েছিলাম? কোম্পানি, তারপর আর কি পড়েছিলাম? সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিযোগী, গ্রাহক, তাই না? এই বিষয়গুলো আমরা কিন্তু ব্যষ্টিক পরিবেশের উপাদানের মধ্যে দেখেছিলাম। তো সেই ব্যষ্টিক পরিবেশের উপাদানের উপর বলা হচ্ছে যে এই পরিবেশের প্রভাব বিস্তার করে। কোন পরিবেশ? সামষ্টিক পরিবেশের প্রভাব সমগ্র ব্যষ্টিক পরিবেশের উপর বিদ্যমান। এবং এই সামষ্টিক পরিবেশটাকে কেন বলা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য? কারণ এই সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কিন্তু ব্যষ্টিক বিপণন পরিবেশের
কি বিপণনকারীর একদম ধরাছোঁয়ার বাইরে বা কোম্পানির একদম ধরাছোঁয়ার বাইরে। এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, পরিবর্তন করতে পারে না। ঠিক আছে? এজন্য বলা হচ্ছে যে এগুলো অনিয়ন্ত্রণযোগ্য। তো আমরা একটু এখন দেখে নিই যে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কি, তাহলেই বুঝতে পারবো যে কেন এগুলো অনিয়ন্ত্রণযোগ্য এবং কেনই বা এগুলো পরোক্ষভাবে কোম্পানিকে বা প্রতিষ্ঠানকে বা বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে। দেখো, প্রতিষ্ঠানের বিপণনে সুযোগ বা হুমকিও সৃষ্টি করে কিন্তু এই সামষ্টিক পরিবেশ। সুযোগও সৃষ্টি করতে পারে, আবার হুমকিও সৃষ্টি করতে পারে। তাহলে চলো দেখে নিই আমরা যে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কি কি এবং এই সামষ্টিক পরিবেশের উপাদানগুলো বিপণনে কিভাবে প্রভাব বিস্তার করে। তাহলে প্রথম উপাদান কি বলতো? প্রথম উপাদানই হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ। জনসংখ্যাগত পরিবেশই হচ্ছে সামষ্টিক পরিবেশের প্রথম উপাদান এবং এটি কিন্তু সামষ্টিক পরিবেশের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এই জনসংখ্যা, জনগণ এরাই কিন্তু বাজারের সৃষ্টি করে, তাই না? তাই বিপণনকারীকে অবশ্যই এই পরিবেশ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে, জনসংখ্যাগত পরিবেশ সম্পর্কে। তাহলে আমরা দেখিনি জনসংখ্যা পরিবেশগুলো কি 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 কোন বিষয়গুলো নিয়ে গঠিত। দেখো, জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান অর্থাৎ জনসংখ্যা কোথায় অবস্থান করছে, জনগণ কোথায় অবস্থান করছে, তাদের বয়স কত, তাদের লিঙ্গ কি, তাদের বর্ণ কি, তাদের পেশা কি এবং অন্যান্য পরিসংখ্যান বিষয়ক উপাদানের সমন্বয় কি জনসংখ্যাগত পরিবেশ গঠিত হয়। আমি আবারও বলছি যে জনসংখ্যার আয়তন, ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা ও অন্যান্য পরিসংখ্যান বিষয়ক উপাদানের সমন্বয়ে গঠিত হয় কি জনসংখ্যাগত পরিবেশ। এই পরিবেশের অন্তর্ভুক্ত বিষয় কিছু আছে। তার আগে আমরা কিছু কথা বলি। দেখো, জনসংখ্যাগত পরিবেশ কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবেশ। কেন? কারণ এই জনসংখ্যাই হচ্ছে বাজারের সৃষ্টি করে। আমি আবারও বলছি, এবং এই যে বাজার, যে গ্রাহক, এই গ্রাহকও কিন্তু এই জনসংখ্যা থেকেই আসে, তাই না? আমরা যে ব্যষ্টিক পরিবেশে দেখেছিলাম গ্রাহক, যারা পণ্য ও কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করে, ভোগ করে, তাদেরকে বলা হয় ভোক্তা বা গ্রাহক। এই গ্রাহক ভোক্তাই কিন্তু এই জনসংখ্যাগত পরিবেশের একটা অংশ। এই জনসংখ্যাগত পরিবেশ থেকেই কিন্তু তাদের সৃষ্টি, তাই না? তাহলে এই পরিবেশের অন্তর্ভুক্ত কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। দেখো, প্রথমেই বলা হচ্ছে মোট জনসংখ্যা ও বয়স কাঠামো। মোট জনসংখ্যা ও বয়স কাঠামো অর্থাৎ এই পরিবেশের যে মোট জনসংখ্যা কত, একটি দেশের বলো, একটি অঞ্চলের বলো, মোট জনসংখ্যা কত আছে। তুমি যখন টার্গেট মার্কেট ঠিক করতে যাবা, যে কোন শ্রেণীর জন্য তুমি তোমার প্রোডাক্টটা প্রডিউস করছো, বন্টন করবা, বিপণন তো এই পরিকল্পনা গ্রহণ করবে না। তাহলে সেক্ষেত্রে সেখানে মোট জনসংখ্যা কত সেই বিষয়টা কিন্তু তার মাথায় রাখতে হবে। সেই রকম ভাবে তার পণ্যটাকে তৈরি করতে হবে, বাজারে ছাড়তে হবে ততগুলো পণ্য, তাই না? এজন্য মোট জনসংখ্যা এবং বয়স কাঠামো, জনসংখ্যার ভৌগোলিক অবস্থান, শিক্ষা ও পেশা, ধর্ম ও জাতীয়তা, পারিবারিক জীবন ইত্যাদি বিষয়গুলো জনসংখ্যাগত পরিবেশের ক্ষেত্রে একজন বিপণনকারীকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে সামষ্টিক পরিবেশের উপাদান, প্রথম উপাদান আমরা বুঝলাম যে জনসংখ্যাগত পরিবেশ, তাই না? এখন দেখো যে এই জনসংখ্যাগত পরিবেশ কিভাবে বিপণনে প্রভাব বিস্তার করে। বিপণন একটা কোনো পণ্য বা সেবা বিপণনে কিভাবে জনসংখ্যাগত পরিবেশ প্রভাব বিস্তার করে। আমরা জানি যে আমরা প্রথমেই বলেছি যে এই জনসংখ্যাগত পরিবেশ থেকেই কিন্তু গ্রাহকের সৃষ্টি হয় বা টার্গেট মার্কেট কিন্তু এই জনসংখ্যাগত পরিবেশ থেকেই ঠিক করতে হয় একজন বিপণনকারীকে। সেক্ষেত্রে আহ, এই যে জনসংখ্যার যে বয়স কাঠামো, এটা অনুযায়ী কিন্তু পণ্যের বিভিন্নতা দেখা দেয়। যেমন ধরো, একজন শিশুর যেমন চাহিদা হবে, একজন যুবকেরও কি তেমন চাহিদা হবে? না, হবে না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে একজন যুবকের যেমন চাহিদা হবে, একজন বৃদ্ধের কিন্তু তেমন চাহিদা হবে না। সেই চাহিদাটা তুমি খাদ্য অভ্যাসের ক্ষেত্রেই ধরো, সেই চাহিদা তুমি পোশাক আশাকের ক্ষেত্রেই ধরো, বা সেই চাহিদা তুমি স্টাইলের ক্ষেত্রেই ধরো। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এদের বয়সের অনুযায়ী চাহিদাও কিন্তু ভিন্ন রূপ ধারণ করে। এই জন্য একজন বিপণনকারীকে অবশ্যই জনসংখ্যা বা এদের বয়স কাঠামোর দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো, জনসংখ্যার ভৌগোলিক অবস্থান। জনসংখ্যার ভৌগোলিক অবস্থান কেন বিপণনের খেয়াল রাখতে হবে? কারণ এক ভৌগোলিক অবস্থানের জন্য কিন্তু মানুষের চাহিদার ভিন্নতা দেখা দেয়।
তাদের জীবন ধারণের ভিন্নতা দেখা দেয়। যেমন ধরো ঢাকা শহরে যেমন ধরনের ভৌগোলিক অবস্থানের জন্য মানুষের যে ধরনের চাহিদা, তাদের জীবনযাত্রা, যে ধরনের তাদের রুচি, তো ঠিক তেমন ভাবে কি একটা রাঙামাটি অঞ্চল, খাগড়াছড়ি অঞ্চল বা কক্সবাজার তাদের জীবনধারাও কিন্তু কি একই রকম হবে? ভৌগোলিক অবস্থানের জন্য কিন্তু তাদের জীবনধারাটা পরিবর্তন হবে। তাহলে তাদের প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন আমরা দেখতে পাই। একজন বিপণনকারীকে প্রোডাক্টটা কোন অঞ্চলের জন্য করবে এবং প্রোডাক্টটা কোন অঞ্চলে পৌঁছায় দিতে হবে সেই বিষয়গুলোও কিন্তু এখানে মাথায় রাখতে হবে, তাই না? এরপরে দেখো শিক্ষা ও পেশা। আমরা জানি যে জনসংখ্যাগত পরিবেশের ক্ষেত্রে শিক্ষা ও পেশাটি কিভাবে প্রভাব বিস্তার করছে বিপণনে। অশিক্ষিত কোনো ব্যক্তির আচরণ এবং শিক্ষিত ব্যক্তির আচরণ দুইটা কিন্তু ভিন্ন। তাদের আচরণ শুধু না, তাদের আচার-আচরণ যেমন ভিন্ন, তেমন তাদের রুচিও ভিন্ন। সেই রুচিটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, চয়েসের ক্ষেত্রে। যেমন তারা যখন কোনো খাদ্য চয়েস করবে, সে খাদ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষিত এবং অশিক্ষিত ব্যক্তি ভিন্ন ধরনের খাদ্য তাদের চাহিদা, তারা ভিন্ন ধরনের খাদ্যের বিভিন্নতা দেখা যাচ্ছে, রুচির বিভিন্নতা দেখা যাচ্ছে। শুধু খাদ্যর ক্ষেত্রে নয়, তাদের পোশাক-আশাকের ক্ষেত্রেও কিন্তু বিভিন্নতা দেখা যায়, তাই না? তো সেক্ষেত্রেও কিন্তু বিপণনকারীকে এই বিষয়ে মানে শিক্ষার বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আবার পেশার দিকে তুমি দেখো, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে। আবার কেউ দেখা যাচ্ছে যে কৃষক। আবার দেখা যাচ্ছে পেশার মধ্যে অনেক বিভিন্নতা আছে। ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ঠিক আছে? আবার গার্মেন্টস কর্মচারী, হ্যাঁ? গার্মেন্টস কর্মী। তো এই যে পেশার বিভিন্নতার জন্য কিন্তু মানুষের আচার-আচরণ, ব্যক্তিত্ব, পোশাক-আশাক, এমনকি খাদ্যাভ্যাস সবকিছুতেই কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো একজন বিপণনকারীকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তাই না? এরপরে দেখো ধর্ম ও জাতীয়তা। জনসংখ্যাগত পরিবেশ পড়ছি তো আমরা। এজন্য প্রতিটা বিষয় আমরা এগুলো সংস্কৃতিতেও দেখব, ধর্ম, জাতীয়তার বিষয়টা। এরপরে দেখো যে প্রতিটা ধর্মের একেকটা ধর্মের কিন্তু ভ্যালু, তাদের মূল্যবোধ একেক রকম, তাই না? যদিও মৌলিক বিষয়টা ঠিক আছে। তারপর তাদের মানে পোশাক-আশাকের দিকটা ভিন্ন। একেক ধর্মের মানুষের একেক রকম তাদের আচার-আচরণ। তো সেই বিষয়গুলোও কিন্তু অবশ্যই বিপণনকারীকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে দেখো পারিবারিক জীবন। পারিবারিক জীবন কিন্তু সবসময় পরিবর্তনশীল। আগে পারিবারিক জীবন এবং বর্তমানের আধুনিক যুগের পারিবারিক জীবনের মধ্যে কিন্তু আমরা অনেকটাই তফাৎ দেখতে পারি। আগে আমরা দেখেছি যে নারীরা সাধারণত কর্মজীবী ছিল না। তুমি আজ থেকে ৫০ বছর আগে চিন্তা করো বা তারও আগে। তো তারা সেখানে পারিবারিক জীবন ১০ বছর আগেরও অনেক পরিবর্তন হয়ে গেছে। তো যেহেতু তখন নারীরা অত বেশি চাকরি করতো না বা একদমই ঘরমুখী ছিল। তখনকার যে পারিবারিক জীবন, তাদের রুচি, একটা সংসারের চাহিদা, সেগুলো এবং বর্তমানের চাহিদা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। যেহেতু এখন কর্মজীবী নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই না? নারীর ক্ষমতায়ন হয়েছে। এজন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট এর কিন্তু সেই হিসাবে নতুন প্রোডাক্ট সংসারের জন্য বা পারিবারিক জীবনের জন্য তৈরি হচ্ছে। যেমন ধরো রেফ্রিজারেটর, তারপরে ধরো হচ্ছে কি ওয়াশিং মেশিন, তাই না? তারপর এমনকি ধরো রান্নার ক্ষেত্রেও এখন আ মসলাও গুঁড়ো পাওয়া যাচ্ছে। মানে বিভিন্ন কোম্পানির কি আ কি বলবো? বিভিন্ন কোম্পানির যে গুঁড়ো, যেমন ধরো আ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এমনকি রান্নার বিভিন্ন মাংস মিক্সড বিভিন্ন রান্নার গুলো প্যাকেজ আকারে সেগুলো পাওয়া যাচ্ছে। যেগুলো কি জন্য? জীবনটা সহজ করার জন্য। কেন? দেখা যাচ্ছে ২ জনই এখন চাকরি করতেছে। ২ জনই ব্যস্ত। সেক্ষেত্রে তার সাংসারিক জীবন খুব সহজে যেন চলে খুব সহজে যেন সে চালাতে পারে এইজন্য। তো এই যে পারিবারিক জীবনটা চেঞ্জ হয়ে গেছে আগের চেয়ে। এই বিষয়গুলোও কিন্তু বিপণনকারীকে অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় রেখে তার পণ্যটা সেইভাবে সাজাতে হবে। সেইরকম পণ্য কোম্পানিকে প্রোডাকশন করতে হবে এবং সেইভাবেই বিপণনকারী কিন্তু সেই প্রোডাক্টটা ভোক্তার কাছে পৌঁছায় দিতে তাকে হবে। নাহলে কিন্তু যে বিপণনের প্রধান যে উদ্দেশ্য ভোক্তা সন্তুষ্টি, সে ভোক্তা সন্তুষ্টির মাধ্যমে পণ্য ভোক্তার কাছে পৌঁছায় দেওয়া এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন। সেই যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন এবং যে
প্রধান যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কিন্তু অর্জন হবে না। অর্থাৎ গ্রাহকের সন্তুষ্টি কিন্তু এক্ষেত্রে বিধান হবে না। আমরা যদি এই জনসংখ্যাগত পরিবেশটাকে মাথায় না রাখি, বা বিপণনকারী যদি এই জনসংখ্যাগত পরিবেশটাকে মাথায় না রেখে পরিকল্পনা করে, তাহলে তার লক্ষ্য অর্জনে সে ব্যর্থ হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে জনসংখ্যাগত পরিবেশ কিভাবে বিপণনকে প্রভাব বিস্তার করে। অবশ্যই বুঝতে পেরেছি নিশ্চয়। তাহলে চলো আমরা পরবর্তী উপাদানটা একটু দেখে নিই। কি? অর্থনৈতিক পরিবেশ। খুব গুরুত্বপূর্ণ পরিবেশ সামষ্টিক পরিবেশের মধ্যে। সেটি কি? অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ কোন কোন উপাদান বা কোন কোন বিষয় নিয়ে গঠিত আমরা একটু দেখে নিই। দেখো, মোট জাতীয় উৎপাদন, মুনাফা, মুদ্রাস্ফীতির হার, উৎপাদনশীলতা, সুদের হার ইত্যাদি উপাদানের সমন্বয়ে এই পরিবেশ গঠিত। তাহলে এই পরিবেশের মূল উপাদানে কি? অর্থ, টাকা, তাই না? যেখানে দেখা যাচ্ছে যে একটা মানুষের ক্রয় ক্ষমতা নির্ধারণ করে কিন্তু এই অর্থনৈতিক পরিবেশ। যে তার কাছে কত টাকা আছে। শুধু একটি মানুষ না, একটি দেশের তার মাথাপিছু আয় চিন্তা করতে হবে যে তারা কোন ধরনের প্রোডাক্ট বা কি দামে তারা কিনতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু বিপণনকারীকে মাথায় রাখতে হবে। সেই বিষয় চিন্তা করে সে কিন্তু বিজ্ঞাপন বলো, তার বন্টন কার্যাবলী, প্রসারমূলক কার্যাবলী তাকে সেইভাবেই সাজাতে হবে, তাই না? তো এক্ষেত্রে কিছু বিষয়, অর্থাৎ এই পরিবেশের অন্তর্ভুক্ত কিছু বিষয় বিপণনকারীকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং তোমাদের জানতে হবে। কি কি বিষয়? দেখো, জনগণের আয়ের প্রকৃত অবস্থা কেমন, তারপরে বলা হচ্ছে জনগণের ভোগের ধরন কেমন, জনগণের সঞ্চয়ের অভ্যাস কেমন, ঋণের সহজ প্রাপ্যতা, সুদের হার বা কর ব্যবস্থা কেমন, মুদ্রাস্ফীতি ও পণ্য মূল্য অবস্থা কেমন ইত্যাদি বিষয়। এই বিষয়গুলো কিন্তু অর্থনৈতিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত এবং একজন বিপণনকারীকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং এই বিষয়গুলো কিভাবে বিপণের উপর প্রভাব বিস্তার করে তুমি বলো তো? কিভাবে প্রভাব বিস্তার করে? যে জনগণের আয়ের প্রকৃত অবস্থা তুমি যদি না জানো, তাহলে তুমি কি সঠিক মানে পণ্যটা সঠিক মূল্য কত হবে সেটা নির্ধারণ করতে পারবা? তুমি জনগণের আয়ের প্রকৃত অবস্থা ধরো খুব বেশি না। জনগণের আয়ের এখন যেমন করোনাকালীন সময়ে আয় মানে বেশিরভাগ মানুষেরই আয়ের প্রকৃত অবস্থা বেশি না। তাহলে এই সময়ে তারা কোন ধরনের পণ্য ক্রয় করতে পারবে? এই বিষয়টা কিন্তু বিপণনকারীকে অবশ্যই এখন বর্তমানে মাথায় রাখতে হবে। দেখো, এইজন্য কিন্তু অনেক প্রোডাক্টের ক্ষেত্রে টিভি বলো, ফ্রিজ বলো, এসি বলো, যে বিলাসী যে দ্রব্যগুলো আছে, যেহেতু এখন মানুষ এগুলো ক্রয় করতে পারবে না। এখন তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, যেহেতু ইনকাম কমে গেছে, তাই না? প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। ক্রয় বিক্রয়গুলো অনেক হ্রাস পেয়েছে, কমে গেছে। সুতরাং এই বিলাসী পণ্যগুলোতে কিন্তু কি করছে এখন বিপণনকারীরা? কি করছে? এগুলোতে অনেক মূল্য হ্রাস দিচ্ছে, তাই না? তো এই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু অর্থনৈতিক পরিবেশটাকে বিপণনকারীর অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন জনগণের আয়ের যদি বিভিন্নতা দেখা যায়, প্রকৃত অবস্থা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে বিপণনকারীকেও সেই পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে তার সেই রকম প্রোডাক্ট বাজারে ছাড়তে হবে এবং সেই রকম তার প্রসারমূলক কার্যক্রম তাকে গ্রহণ করতে হবে। তো এই যে জনগণের আয়ের বিষয়টা আমরা বুঝলাম যে একেক শ্রেণীর আয় কিন্তু একেক রকম। সেই একেক শ্রেণীর জন্য একেক ধরনের মূল্য প্রোডাক্টের ক্ষেত্রে রাখতে হবে। যেমন ধরো মোবাইল ফোন তুমি যদি ধরো, তো মোবাইল কোম্পানিগুলো কি সবগুলোই কি iPhone রেখেছে? নাকি সবগুলোই কি Android রেখেছে? অর্থাৎ প্রতিটা আয়ের উপর চিন্তা করে কিন্তু দেখা যাচ্ছে যে ৳১৫০০ থেকে শুরু করে ১,০০,০০০ বা তারও বেশি মূল্যের মোবাইল ফোন আছে। অর্থাৎ যার আয় যেমন সে তেমন ধরনের মোবাইল ফোন কিনবে। এটা একটা জাস্ট আমি উদাহরণ তোমাদের দিলাম। এরকম সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রেই বিবেচ্য বিষয়। এগুলো বিবেচনা করতে হবে। যে আয়ের প্রকৃত অবস্থা যদি ধরো এখানে আমাদের দেশ দরিদ্র থেকে উন্নয়নশীল থেকে এখন মধ্যম আয়ের দিকে যাচ্ছে। তো প্রোডাক্ট গুলোও সেইভাবে সাজাতে হবে বিপণনকারীকে। ঠিক আছে? যে তাদের আয় অনুযায়ী তারা কিন্তু তাদের পণ্যটা সেই রকমভাবেই নির্বাচিত করবে। আয় অনুযায়ী, তাই না? কত মূল্যের পণ্য সে নির্বাচিত করবে। সেই বিষয়টা কিন্তু এখানে তাকে অবশ্যই মাথায় রেখে বিপণনকারীকে প্রোডাক্টের পণ্যের সারি তৈরি করতে হবে। এরপরে দেখো জনগণের ভোগের ধরন। এখানে একেক দেশের জনগণ একেক রকম পণ্য কি করে? পছন্দ করে। আবার শুধু একেক দেশ না, এক দেশের মধ্যেই
বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পণ্য পছন্দ করে। তো এই সকল জনগণের ভোগের ধরন কেমন, তারা কি ধরনের মানে ভোগের ধরন বলতে ধরো এখানে ভোগের ধরনও কিন্তু পরিবর্তন হয়। যেমন খাদ্য ক্ষেত্রে সে কত পরিমাণ ব্যয় করতে ইচ্ছুক, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে যে সে বিনোদনে কতটা ব্যয় করতে ইচ্ছুক, সে পরিবহনে কতটা ব্যয় করতে ইচ্ছুক। তো এই যে প্রতিটি বিষয় একেক ধরনের মানুষ একেক ধরনের জায়গাতে কিন্তু ব্যয় বেশি করে। যেমন যাদের হচ্ছে আয় কম, তারা কিন্তু খাদ্য মানে খাদ্যর ক্ষেত্রে অর্থাৎ খাদ্য সংগ্রহ ক্ষেত্রে আয়ের অধিকাংশটাই ব্যয় করে। তাই না? যারা খুবই দরিদ্র তাদের মেইন জিনিসই কিন্তু মৌলিক অধিকার যে ১ম যেটা সেটা হচ্ছে খাদ্য। তারা কিন্তু আগে চিন্তা করে যে আমার পেট বাঁচাতে হবে। তারা এই চিন্তা করে। তারপরে মৌলিক যে আ আ গুলো মানে মৌলিক যেগুলো আছে, চাহিদা যেগুলো আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এইগুলো ধাপে, ধাপে আসে। তো যাদের আয় মানে সীমিত তাদের কিন্তু এই বিষয়গুলো কভার করতে তাদের অনেক কষ্ট হয়। আবার যাদের আয় অনেক বেশি তারা আবার সঞ্চয়ের দিকে বেশি টাকা ইনভেস্ট করে। দেখা যাচ্ছে যে আয় হচ্ছে ৳২,০০,০০০ বা আয় হচ্ছে ৳৩,০০,০০০। সেক্ষেত্রে তারা আ খাদ্যতে কত আর বেশি যাবে? সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে সঞ্চয় কিছুটা করছে, আবার কিছুটা তারা বিনোদনে তারা অনেক টাকা দেখা যাচ্ছে যারা দেশ-বিদেশ ঘুরছে, এরোপ্লেনের খরচই অনেক বেশি হয়ে যাচ্ছে। খাদ্যের চাইতে বিনোদনে বেশি খরচ হচ্ছে। তো এইরকম আরকি সে ভোগের ধরনটা চিন্তা করতে হবে। আর এরপরে বলছে জনগণের সঞ্চয়ের অভ্যাস কেমন? সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ঋণ কি খুব সহজে পাওয়া যায়? বা সুদের হার কেমন? কর ব্যবস্থা কেমন? এই প্রতিটি বিষয় চিন্তা করে একজন বিপণনকারীকে অবশ্যই কি করতে হবে? আ পরিকল্পনা করতে হবে। কারণ এই প্রতিটি বিষয়ই আ খুব প্রভাব বিস্তার করে। পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে একটা কোম্পানির প্রোডাক্ট এর ক্ষেত্রে, তাই না? তো এইজন্য মুদ্রাস্ফীতি বা পণ্য মূল্য অবস্থায় প্রতিটি বিষয় দেখা যাচ্ছে যে দিন, দিন দেশের আ যে হচ্ছে আ দাম বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্ষেত্রে পণ্যের মূল্যের তো মানে আমাদের একটা কোম্পানি আছে আমরা ধরি। সেই প্রোডাক্ট এর যদি ৳১০ মূল্য ছিল আজ থেকে ১০ বছর আগে। এখনো যদি আমরা সে মূল্য তো বৃদ্ধি পেয়েছে। তো এখনো যদি ৳১০ রাখি তাহলে কিন্তু প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে না। তো এই মুদ্রাস্ফীতির কথা চিন্তা করে প্রোডাক্টের মূল্য সেই হিসাবে বাড়াতে হবে বা জনগণের ক্রয় ক্ষমতা কেমন আছে সেরকম চিন্তা করেই আবার প্রোডাক্টের কি করতে হবে? বাড়াতে হবে, কখনো কমাতে হবে, তাই না? তো এইগুলো বিষয় চিন্তা করে একজন বিপণনকারীকে অবশ্যই পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং কিভাবে অর্থনৈতিক পরিবেশ প্রভাব বিস্তার করে বিপণনে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আশা করি। চলো আমরা পরবর্তী উপাদানটা দেখে নিই। পরবর্তী উপাদান হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, যেটির উপরে আ কিন্তু আদৌ কোনো হাত নাই। একটি প্রতিষ্ঠানের। আছে কি? হাত নাই। তাহলে প্রাকৃতিক পরিবেশ কোন বিষয়ের উপর কোন বিষয় নিয়ে গঠিত আমরা একটু দেখি। দেখো জলবায়ু, আবহাওয়া, নদ-নদী, প্রাণী, বন-জঙ্গল, ভূমণ্ডল ইত্যাদি উপাদানের সমন্বয়ে এই পরিবেশ গঠিত। প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে কোন দেশের জনগণের জীবনযাত্রা ও ভোগের ভিন্নতা দেখা দেয়। তাই না? এর আগেও আমরা দেখেছিলাম জনসংখ্যাগত পরিবেশে। তো এখানে আমরা দেখছি আলাদা করে যে প্রাকৃতিকটাকে আমরা এখানে ফোকাস দিচ্ছি বেশি। যে একেক দেশের প্রাকৃতিক পরিবেশ কিন্তু একেক রকম। কোন দেশ শীতপ্রধান, কোন দেশ গ্রীষ্মপ্রধান, কোন দেশ আবার নাতিশীতোষ্ণ। তাই না? তো কোন দেশে সমুদ্র আছে, কোন দেশে নাই। এটার উপর ডিপেন্ড করে আবার দেখা যাচ্ছে অর্থনীতি অন্যরকম ভাবে আ আ গঠিত হয়েছে। বিপণনকারীকে সেই বিষয়গুলো চিন্তা করে প্রোডাক্ট বাজারে ছাড়তে হচ্ছে। তো এই যে আবহাওয়া, নদ-নদী, প্রাণী, বন-জঙ্গল, ভূমণ্ডল এইগুলো বিষয় করে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশটা গঠিত। এবং এই যে জনগণের জীবনযাত্রা ও ভোগের ভিন্নতা দেখা দেয় এই প্রাকৃতিক পরিবেশের ভিন্নতার কারণে। তো এই পরিবেশের উপর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়গুলো আমরা দেখি দেখো। কাঁচামালের ক্রমহ্রাসমান স্বল্পতা যদি হয়, তাহলে কি হবে? প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে আমরা জানি যে এই পরিবেশটা আ একদমই নিয়ন্ত্রণের বাইরে, নিয়ন্ত্রণযোগ্য নয়। কারণ কি? কখনো দেশে ভূমিকম্প নেমে আসছে। প্রোডাক্ট সব ধ্বংস হয়ে যাচ্ছে। বা কখনো ঘূর্ণিঝড়, টর্নেডো যাই বলো না কেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো সব কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের কারণে। যেগুলো একজন বিপণনকারীকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং
এড়িয়ে তার যাওয়ার কোনো উপায় নাই। এগুলো সে এড়াতে কখনোই পারবে না। তাই না? সেই চিন্তা করেই প্রাকৃতিক অবস্থার কথা চিন্তা করে তার কিন্তু পরিকল্পনা সেইভাবে নিতে হবে। দরকার হলে তাকে কি করতে হবে? সহায়ক পরিকল্পনা গ্রহণ করতে হবে কখনো, কখনো। তো এই যে প্রাকৃতিক পরিবেশের দেখো ১ম এ এবং এই পরিবেশটা কিভাবে বিপণনের উপর প্রভাব বিস্তার করে প্রাকৃতিক পরিবেশটা আমরা একটু দেখি। বলা হচ্ছে কাঁচামালের ক্রমহ্রাসমান স্বল্পতা। আমরা জানি যে কাঁচামাল যে প্রাকৃতিক যে কাঁচামালগুলো আছে, যেমন ধরো পানি, ঠিক আছে? আর কি আছে? মাটি, তাই না? গ্যাস। তো এই জিনিসগুলো কিন্তু প্রাকৃতিক কাঁচামাল যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। যেমন আমরা মানে স্বাভাবিকভাবে বলতেই পারি যে অনেক পানি আছে, আমাদের পানির কোনো অভাব নেই। আমরা স্বাভাবিকভাবে বলতে পারি অনেক গ্যাস আছে। কিন্তু আসলে কিন্তু এগুলো যত দিন যাচ্ছে কাঁচামালের ক্রমহ্রাসমান স্বল্পতা দেখা যাচ্ছে। আস্তে, আস্তে এগুলো কমতে থাকছে। সেই যে যেমন ধরো গ্যাস, যত বেশি গ্যাস ব্যবহার হবে আস্তে, আস্তে কিন্তু এগুলো কমে যাবে। পানিও কিন্তু তাই। এজন্য বলা হয় পানির অপচয় করো না, গ্যাসের অপচয় করো না। ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলো মিঠা পানির কিন্তু অভাব আছে। যদিও ৩ ভাগ পানি, ১ ভাগ স্থল। তারপরেও কিন্তু মিঠা পানির অভাব রয়েছে। তো এই যে এই ক্রমহ্রাসমান যে স্বল্পতা মানে আস্তে, আস্তে যে কাঁচামালের স্বল্পতা হয়ে যাচ্ছে, পরবর্তীতে আরো বেশি হবে। পরবর্তী প্রজন্মের জন্য এটি আরো হুমকি স্বরূপ কাজ করবে, তাই না? তো এই বিষয়গুলো চিন্তা করে একজন বিপণনকারীকে পরিকল্পনা অবশ্যই গ্রহণ করতে হবে। একটি প্রতিষ্ঠান এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। যে কাঁচামাল আস্তে, আস্তে কমে যাচ্ছে সেইভাবে তার প্রোডাক্টটাকে তার তৈরি করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো যে শক্তি সম্পদের ব্যয় হচ্ছে। তাই না? গ্যাস, আ বিদ্যুৎ এগুলো কিন্তু অনেক ব্যয় হচ্ছে। তো এই এইগুলো চিন্তা করেও কিন্তু বিপণনকারীকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এরপরে দেখো পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যত কলকারখানা সৃষ্টি হবে, যত প্রোডাকশন বাড়বে, মেশিনারিজ যেটাকে বলি, তত মানে মেশিনের মাধ্যমে প্রোডাকশন এখন বৃদ্ধি পাচ্ছে। এখন কিন্তু আর ওই যে হ্যান্ডলুম মানে হাতের তৈরি জিনিসগুলো দিন, দিন কমে যাচ্ছে। মেশিন আসার পরে শিল্প বিপ্লবের পর থেকে। এখন কলকারখানা বৃদ্ধি পেয়েছে। তো যত বেশি কলকারখানা, ফ্যাক্টরি এগুলো বৃদ্ধি পাবে, পরিবেশ দূষণের মাত্রা কিন্তু তত বৃদ্ধি পাবে। আমরা করোনাকালীন সময় দেখতে পাচ্ছি যে সব যখন লকডাউন, মানে পুরা বিশ্ব শিল্প কারখানা যখন বন্ধ তখন পরিবেশ তার সেই আগের রূপ ফিরে পেয়েছে। অর্থাৎ পরিবেশে সেই দূষণ আমরা আ আ দূ দূষণ কিন্তু আমরা ওরকমভাবে দেখতে পাচ্ছি না। তো এইজন্য দেখা যাচ্ছে সমুদ্রের অ্যা দেখা যাচ্ছে যে ডলফিন মাছ এখন দেখা যাচ্ছে, তাই না? প্রকৃতিতে আম আ কি বলবো স্বাচ্ছন্দ্যভাবে আম পাখি বা জীবজন্তু তারা ঘুরে বেড়াচ্ছে সুন্দরবনেও। তো এই যে পরিবেশ দূষণের মাত্রা যখন কলকারখানা বৃদ্ধি পায়, কলকারখানা যখন অনেক সবগুলো যখন চালু হয়ে যায় তখন কি পরিবেশের মাত্রাটা অনেক বেড়ে যায়। শুধু আমাদের দেশে না, উন্নত কান্ট্রি যে দেশ যত উন্নত সেই দেশের পরিবেশের দূষণের মাত্রা কিন্তু তত বেশি। তো এইগুলো চিন্তা করতে হবে। কিভাবে পরিবেশ দূষণ না করে কিভাবে প্রোডাক্টটা প্রডিউস করা যায়। আমরা জানি যে পরিবহনের ক্ষেত্রে কালো ধোঁয়াটা এখন মানা করে দেওয়া হয়েছে, তাই না? তো এগুলোর ক্ষেত্রে এগুলো পরিবেশ দূষণ বা যে কাঁচামালের ক্রমহ্রাসমান স্বল্পতা এগুলো এখন যেহেতু দেখা যাচ্ছে এজন্য কি হচ্ছে? এখন আম সব দেশে এখন সৌর বিদ্যুতের উপরে মানে সূর্যের সাহায্যে সৌর বিদ্যুৎ বা সৌর ইঞ্জিন এগুলোর প্রতি কিন্তু এখন বেশি গুরুত্বারোপ করা হচ্ছে এবং ওয়েস্টেজ ম্যানেজমেন্ট এর উপরে গুরুত্বারোপ করা হচ্ছে। যে এখন সরকার বিভিন্ন আইন তৈরি করেছে, তাই না? এই প্রাকৃতিক পরিবেশটাকে বাঁচানোর জন্য। তো বিভিন্ন আইন যেমন রিসাইকেল বিন অর্থাৎ ওয়েস্টেজ ম্যানেজমেন্ট কি? যে কিভাবে আ সেই পণ্যটা মানে কলকারখানার ধোঁয়া বা সেই পণ্যর ওয়েস্টেজ বা আবর্জনা একদম বাইরে না ফেলে সেটাকে আবার পুনরায় কিভাবে ম্যানেজমেন্ট করা যায়। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে পলিথিনের যে ব্যবহার এটা কমানো হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একজন বিপণনকারীকে মাথায় রেখে সেইভাবে পণ্য আ বন্টন করতে হবে এবং প্রতিষ্ঠানকেও সেভাবে প্রোডাক্ট প্রোডিউস করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে। ঠিক আছে?
তাহলে প্রাকৃতিক পরিবেশ আবার তাছাড়া দেখা যাচ্ছে যে পণ্য বন্টনের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কখনো সুযোগের সৃষ্টি করছে, কখনো কি করছে? হুমকির সৃষ্টি করছে। সুযোগ কখন সৃষ্টি করছে? দেখা যাচ্ছে যে ছাতা ব্যবসায়ী, সে হচ্ছে ছাতা প্রোডাকশন করে কোনো কোম্পানি। তাহলে সেই কোম্পানি ছাতা বিক্রি হবে কখন? বর্ষাকালে। তাহলে সেটা কিন্তু এই বর্ষাকালটা কিন্তু তার জন্য সুযোগের সৃষ্টি করছে। তাই না? আবার মানে যে প্রতিষ্ঠান দেখা যাচ্ছে সোয়েটার তৈরি করে উলের, তারা কিন্তু গ্রীষ্মকালে তাদের জন্য প্রোডাক্টটা কিন্তু হুমকির পথে চলে যায়। গ্রীষ্মকালে তাদের প্রোডাক্ট কি হয় না? বিক্রয় হয় না। তখন তাকে কিন্তু অন্য প্রোডাক্ট তাকে তার প্রোডাক্ট লাইনে রাখতে হবে গ্রীষ্মকালের জন্য। যেহেতু শীতকালে সেই প্রোডাক্ট চলে। তাহলে শীতকালের জন্য তার জন্য এটা সুযোগ। কিন্তু গ্রীষ্মকালের জন্য তার জন্য কিন্তু এটা সুযোগ নয়। আবার দেখা যাচ্ছে যে প্রোডাক্ট বন্টনের ক্ষেত্রে যে কোনো বিপণনকারী তার পণ্যটা ভোক্তার কাছে পৌঁছায় দিবে। সেই সময়ে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হলো। তাহলে কি প্রোডাক্টটা কিন্তু রাস্তাতেই ধ্বংস হয়ে যেতে পারে। এটা একটি হুমকি স্বরূপ। তাই না? আবার এই যে দেখো যে করোনাকালীন সময়ে, এই সময়ে বিভিন্ন প্রোডাক্ট আমরা প্রোডিউস করতে পারছি না। আবার প্রোডাক্টটা আমরা ভোক্তার কাছে পৌঁছায় দিতে পারছি না। তো এগুলো কিন্তু সব প্রাকৃতিক পরিবেশের কারণেই হচ্ছে। তো এইজন্য দেখা যাচ্ছে যে এই প্রাকৃতিক পরিবেশ পরোক্ষভাবে বিপণন পরিবেশকে বা বিপণনকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করছে। কিভাবে করছে আমরা দেখলাম। তো আমরা পরবর্তী যে উপাদান সেটা একটু দেখি কি? তারপর আরেকটা দেখছি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপও কাজ করে। যে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় যে মানে সরকারি হস্তক্ষেপ, যে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে, তো বিভিন্ন পানি ব্যবহারের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। তো দেখো পরবর্তীতে আমরা দেখি পরবর্তী উপাদান, সামষ্টিক পরিবেশের পরবর্তী উপাদান কি? প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ একদিকে সুযোগের সৃষ্টি করে কোনো প্রতিষ্ঠানের জন্য, আবার অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের জন্য হুমকি সৃষ্টি করে। এবং এটি কিন্তু অনেক সুযোগেরও সৃষ্টি করে। যে প্রতিষ্ঠান সুযোগ গ্রহণ করতে পারবে না এই প্রযুক্তিগত পরিবেশ থেকে, সেই প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবার যে প্রতিষ্ঠান এই সুযোগগুলো কাজে লাগাতে পারবে তারা টিকে থাকতে পারবে। তাহলে চলো আমরা প্রযুক্তিগত পরিবেশকে একটু দেখে নিই। প্রযুক্তিগত পরিবেশ ওই সকল উপাদান নিয়ে গঠিত যার মাধ্যমে প্রযুক্তি প্রভাবিত হয়ে একদিকে নতুন পণ্য উদ্ভাবন করে, অন্যদিকে বিপণনের সুযোগ ও হুমকি সৃষ্টি করে। ঠিক আছে? তাহলে দেখো যে একদিকে নতুন পণ্য উদ্ভাবন করছে, সুযোগের সৃষ্টি করছে, আবার অন্যদিকে হুমকির সৃষ্টি করছে। যেমন আগে যে মানে হচ্ছে টাইপ মেশিন গুলো কাজ করতো না আগে, তো সেই টাইপ মেশিন কি এখন আছে? নাই। এখন কম্পিউটার চলে এসেছে। ঠিক আছে? তারপরে আগে ধরো যে বটন যে মোবাইল গুলো কিছুটা এখন আছে, কিন্তু এখন বেশিরভাগই বাজার দখল করে নিয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন। তাহলে কি নোকিয়া কোম্পানি কিন্তু এই যে হুমকির এই প্রযুক্তির জন্যই সে একসময় কিন্তু তার রমরমা ব্যবসা ছিল, তাই না? কিন্তু এই প্রযুক্তির সাথে সে নিজেকে খাপ খাওয়াতে পারেনি বিধায় নোকিয়া কোম্পানি কিন্তু এখন বিলুপ্তির পথে। তারা এই যে হুমকি হিসেবে কাজ করেছে। তেমন ভাবে যে দেখো যে ক্রেডিট কার্ড, কম্পিউটার, ক্রেডিট কার্ড, গাড়ি ইত্যাদি বিষয়গুলো কখনো কোনো কারো ক্ষেত্রে সুযোগের সৃষ্টি করছে, কখনো যারা এগুলোর সাথে মানায় নিতে পারছে তাদের জন্য সুযোগের সৃষ্টি করছে, আবার যারা মানাতে পারছে না তাদের জন্য কি করছে? হুমকির সৃষ্টি করছে। তো এই জন্য বিপণনকারীকে নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কোন কোন বিষয় দেখো? প্রথমে বলা হচ্ছে প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা। অর্থাৎ প্রযুক্তি এখন যেটা আছে আর ৫ বছর পরে এগুলো দেখা যাচ্ছে বিলুপ্তি হয়ে যাবে। এই প্রযুক্তিগুলো খুব দ্রুত পরিবর্তন ঘটছে। আগে কিন্তু যে এখন যে অনলাইন ক্লাস তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রযুক্তিরই ফসল। এই প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে পেরেছি বলে কিন্তু আমরা অনলাইন ক্লাস তোমাদেরকে দিতে পারছি। কিন্তু আগে এখন যে প্রতিষ্ঠানগুলো খাপ খাওয়াতে পারবে না তারা কিন্তু প্রযুক্তির এই সাথে খাপ খাওয়াতে না পারলে তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এই প্রযুক্তি পরিবর্তনের যে দ্রুততা এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন এখন সবকিছু ইন্টারনেট বেসড হয়ে গেছে। এটা বিপণনকারীকে অবশ্যই মাথায় রাখতে হবে। আগে যেমন ধরো যে হচ্ছে মানুষ মানে মার্কেটে যাবে, বাজারে যাবে, সে পণ্য চয়েস করবে, তারপরে সে বাজার থেকে নিয়ে আসবে। এখন কিন্তু এই জিনিসগুলো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন মানুষ ইন্টারনেটের মাধ্যমে পণ্য দেখছে,
দেখে কোনটা সে চয়েস করছে, সেখানে ক্লিক করছে। এবং শপ নাও, যেটা বিভিন্ন অর্গানাইজেশন সব চালু হয়ে গেছে, তারা কি করতেছে যে অনলাইনের মাধ্যমেই প্রোডাক্ট দিচ্ছে। এখানে এক্ষেত্রে কিন্তু মধ্যস্থ ব্যবসায়ের যে মানুষ মধ্য সেই সেটা কিন্তু মানে তারা তাদের খুব একটা কাজে লাগছে না। ঠিক আছে? তো এটা প্রযুক্তির জন্যই হয়ে গেছে। আবার দেখো যে সবকিছুই অনলাইনের মাধ্যমে, ব্যাংকিং কার্যক্রমও অনলাইনের মাধ্যমে হচ্ছে। তো এখন মানুষ সেভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে, অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন মানুষ আর ব্যাংকে ওভাবে যাচ্ছে না। সবচেয়ে এটিএম বুথ থেকে টাকা তুলছে, বা সে হচ্ছে মোবাইলের মাধ্যমেই টাকা তুলছে, মোবাইলের মাধ্যমে সে খরচ করছে। টাকা হাত দিতে হচ্ছে না। কিছুদিন পরে আমরা দেখব যে টাকায় হাত দিতে হচ্ছে না। টাকা যে হাত দিয়ে আমরা ইয়ে করব, সবকিছুই আমরা টাকা কখনো হাত দিব না। আর বেশি দিন না। এখনই হয়ে গেছে এমন। যে আমি নিজের বেতনের টাকাও আমি হাত দিই না। অর্থাৎ আমার বেতনের টাকা দেখা যাচ্ছে যে আমার কি হয়? অ্যাকাউন্টে জমা হয়, মোবাইলে চলে আসে। সেই মোবাইলে অ্যাকাউন্ট মানে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমি অ্যাকাউন্ট থেকে মোবাইলে নিয়ে নিই। সেই মোবাইলের মাধ্যমে আমি আবার অনলাইন শপিং করছি। বিভিন্ন প্রোডাক্ট আমার বাড়িতে চলে আসছে। টাকা আমার হাতে নাই। অথচ আমি জিনিসগুলো ক্রয় বিক্রয় করছি। তো এইরকম ভাবে এই যে প্রযুক্তির পরিবর্তন, এই পরিবর্তনটা মাথায় রাখতে হবে। যে প্রতিষ্ঠান প্রযুক্তির এই পরিবর্তন মাথায় রাখতে পারবে না, তাদেরকে বিলুপ্ত হতে হবে, তাদেরকে ধ্বংস হতে হবে। ঠিক আছে? তাহলে এই প্রযুক্তির সাথে মাথায় রেখে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে হবে। এজন্য প্রযুক্তিগত পরিবেশ কি করে? পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। কখনো কোনো কোম্পানির জন্য সুযোগ সুবিধা নিয়ে আসে, কোনো কোম্পানির জন্য হুমকি নিয়ে আসে। অর্থাৎ যারা এই প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। তাহলে এটা কি? তাদের জন্য হুমকি স্বরূপ। এরপরে দেখো, গবেষণা উন্নয়ন খাতের উচ্চ বাজেট। এই যে প্রযুক্তি কিভাবে ব্যবহার হবে, এখন কোন প্রযুক্তি আরো উন্নয়ন করা যায়, এই বিষয়গুলোতে কিন্তু গবেষণা করতে হবে। এবং এই গবেষণা উন্নয়ন খাতের জন্য আলাদা বাজেট রাখতে হবে, উচ্চ বাজেট রাখতে হবে। এটা কিন্তু আগে যখন একচেটে ব্যবসা ছিল, তখন কিন্তু এরকম গবেষণা উন্নয়ন খাত এই বিষয়গুলো ছিলই না। এখন যুগের চাহিদার সাথে প্রযুক্তির বৃদ্ধি পাইছে, প্রযুক্তির চাহিদার সাথে সাথে এখন কিন্তু এই বিষয়গুলো ইনক্লুড হয়েছে, যুক্ত হয়েছে। এই যে উচ্চ বাজেট রাখতে হবে গবেষণা উন্নয়ন খাতে প্রতিষ্ঠানকে। এরপরে বলছে যে অধিক নিয়ন্ত্রণ চলে এসেছে এখন, বিএসটিআই বা যে ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেগুলো আছে, তো এই যে এরা কিন্তু এখন নিয়ন্ত্রণ করছে এই মানে প্রোডাক্টটা সঠিক হচ্ছে কিনা। ঠিক আছে? আইএসও। তো এই যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলো মাথায় রাখতে হবে, সেই মতো ভাবে কিন্তু আহ, প্রযুক্তির সাথে খাপ খাওয়াই সেরকম ভাবে পণ্যটা অবশ্যই প্রোডাকশন করতে হবে একটি কোম্পানিকে। এবং বিপণনকারীকেও ভোক্তা কি চাচ্ছে, কোন ধরনের পণ্য চাচ্ছে, সেই ভোক্তা সন্তুষ্টি বিধান হবে তখনই, যখনই ভোক্তা যে ধরনের পণ্য চায় সে ধরনের পণ্য সঠিক সময়ে যখন আমরা ভোক্তার কাছে পণ্যটা পৌঁছে দিতে পারবো, তাই না? তো এই জন্য যেহেতু এখন প্রযুক্তিগত দিক থেকে ভোক্তারা অনেক এগিয়ে গেছে, তারাও মানে এখন প্রযুক্তিগতর জন্য তার আগে যে পণ্যটা প্রডিউস মানে সে চাইতো, এখন তার চাওয়ার মধ্যে অনেক ভিন্নতা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে কোনো মানে কোনো ভোক্তা বা গ্রাহক দেখা যাচ্ছে সিনেমা দেখতে চাইতো, এখন কিন্তু সে বলবে 3D সিনেমা কোথায় হয়। তাহলে এই যে যারা সিনেমা তৈরি করছে তাদেরকে মাথায় রাখতে হবে যে 3D সিনেমা এখন চাচ্ছে। এটা কিন্তু প্রযুক্তির উন্নয়নের জন্য সম্ভব হয়েছে। তো এই বিষয়গুলো, যে কোম্পানি এই বিষয়গুলো মানতে পারবে, ধরে রাখতে পারবে, তারাই কিন্তু ধরে মানে খাপ খাওয়াতে পারবে, তারাই টিকে থাকবে। আদারওয়াইজ তারা অন্যরা বিলুপ্ত হয়ে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে বিপণনকারীকে, এবং সেই মতোই প্রতিষ্ঠানকে পণ্য তৈরি করতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে প্রযুক্তিগত মানে সামষ্টিক পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ, এবং এই উপাদান বিপণনে কিভাবে প্রভাব বিস্তার করে আমরা তো বুঝতে পারলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী পরিবেশে উপাদানে চলে যাই, সেটি হচ্ছে রাজনৈতিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের আরেকটি উপাদান কি? রাজনৈতিক পরিবেশ, যেটি একটি কোম্পানিতে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং যেটি অনিয়ন্ত্রণযোগ্য, প্রতিষ্ঠান সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। একজন বিপণনকারীকে অবশ্যই রাজনৈতিক পরিবেশ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই যে রাজনৈতিক পরিবেশটা কি। দেখো, রাজনৈতিক পরিবেশ বলতে সরকারি নিয়ম নীতি, সরকারি সংস্থা ও বিভিন্ন প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠীর সমন্বয়কে বোঝায়। কি কি বোঝায়? সরকারি নিয়ম নীতি, অর্থাৎ সরকারের প্রোডাক্টের ক্ষেত্রেও ভোক্তা অধিকার আইন আছে, তাই না? ভোক্তাদের ক্ষেত্রে
একটা প্রতিষ্ঠান কোম্পানির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন কমার্শিয়াল ল যেটাকে বলে বাণিজ্যিক আইন আছে, তারপরে দূষণের ক্ষেত্রেও আইন আছে, পরিবেশ সংরক্ষণ আইন আছে। তো এই যে সরকারি নিয়ম নীতি, আমরা ইচ্ছা করলে পরিবেশ অনেক দূষণ করছে বা পরিবেশের হুমকির স্বরূপ এইরকম কোনো প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না, বন্টন করতে পারবো না। কারণ কি? কারণ সরকারি নিয়ম নীতি। ইচ্ছা করলেও আমরা গাঁজা, হেরোইন এগুলো বিক্রি করতে পারবো না। কারণ কি? নিয়ম নীতি, সরকারি নিয়ম নীতি আছে এগুলোর ক্ষেত্রে। তো এই যে সরকারি এইগুলো চিন্তা না করে যদি বিপণনকারী প্রোডাক্ট প্রডিউস করে এবং বন্টন করে, তাহলে সে কিন্তু কখনোই তার ব্যবসা টিকে থাকতে পারবে না। এজন্য বলা হচ্ছে যে সরকারি নিয়ম নীতি, সরকারি সংস্থা, বিভিন্ন প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠী এইগুলোর সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ গঠিত হয় এবং এগুলো বিবেচনা করে বিপণনকারীকে অবশ্যই পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিপণনকারীকে আরো কিছু বিষয় বিবেচনা করতে হবে রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে। সেগুলো কি আমরা একটু দেখি। যেমন সরকারের ধরন এবং আইন কানুন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাজনৈতিক পরিবেশ কাকে বলে আমরা বুঝলাম, তাই না? এখন আমরা দেখি যে এই পরিবেশ কিভাবে বিপণনের উপর প্রভাব বিস্তার করে। এই রাজনৈতিক পরিবেশ বিপণনের উপর কিভাবে প্রভাব বিস্তার করে। দেখো, প্রথমে বলা হচ্ছে সরকারের ধরন ও আইন কানুন। তোমার প্রতিষ্ঠান এখন এমন একটা পণ্য প্রডিউস করলো যেটা আইনের আওতার মধ্যে নেই, যেটা প্রডিউস করা নিষেধ। অস্ত্র। অস্ত্র কি তৈরি করতে পারবে তোমার প্রতিষ্ঠান? পারবে না। কারণ এটার সরকারের ধরন এবং আইন কানুন, অস্ত্র শুধুমাত্র সরকারের নিয়ম অনুযায়ী সরকারি সংস্থাগুলোই পারবে উৎপাদন করতে, আর কেউ পারবে না, তাই না? তো এই যে সরকারের ধরন এবং আইন কানুন অনুযায়ী প্রোডাক্ট প্রডিউস করতে হবে। এই জন্য কি করে, এই যে এই আইন কানুনগুলো খুব বড় ভূমিকা পালন করে বা খুব বেশি প্রভাব বিস্তার করে। কাকে প্রভাব বিস্তার করে? কোম্পানিকে। প্রোডাক্ট প্রডিউস যে করতে পারবে না, সে কিভাবে প্রোডাক্ট বন্টন করবে বিপণনে, তাই না? এজন্য বলা হচ্ছে যে সরকারের ধরন এবং আইন কানুন মাথায় রাখতে হবে বিপণনকারীকে অবশ্যই, কারণ এগুলো প্রভাব বিস্তার করে। হরতাল, ধর্মঘট, শ্রমিক অসন্তুষ্ট, এই বিষয়গুলো মানে এখন দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা চিটাগাং মানে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায় দেওয়া হবে, মানে ভোক্তার কাছে পণ্যটি। ওই সময়ে হরতাল, ধর্মঘট পড়লো, তাহলে কি হবে? প্রোডাক্টটা সঠিক সময়ে কি পৌঁছাবে? পৌঁছাবে না। এবং কিছু কিছু প্রোডাক্ট আছে কাঁচা প্রকৃতির, যেগুলো কি পৌঁছে যেতে পারে। ঠিক আছে? তো এই বিষয়গুলোও কিন্তু অনেক বড় প্রভাব বিস্তার করে এই বিপণনে। কারণ সঠিক সময়েও পণ্যটা সে পৌঁছে দিতে পারছে না এই ধর্মঘট হরতালের জন্য। তো এই বিষয়গুলো তাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো বিষয় সে নিয়ন্ত্রণ করতে পারবে না, অনিয়ন্ত্রণযোগ্য। তারপরেও তাকে বিবেচনায় রাখতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে জনস্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের ভূমিকা। কিছু মানে যেমন হচ্ছে যে যারা কি জনস্বার্থ রক্ষা করে। যেমন হচ্ছে ইচ্ছা করলেও কেউ তার প্রতিষ্ঠানে শিশুদেরকে নিয়োগ দিতে পারবে না। কারণ এক্ষেত্রে জনস্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করবে। ঠিক আছে? এখানে নিয়ম আছে কত বয়সের শিশুকে কাজে লাগানো যাবে এবং সেক্ষেত্রে অনেক নিয়ম আছে কি, কি করতে হবে। আবার দেখা যাচ্ছে যে নারীদের ক্ষেত্রে যে আ কোনো যেগুলো খুব বিপজ্জনক কোনো প্রোডাকশন এর ক্ষেত্রে তাদেরকে নিয়োজিত রাখা যাবে না। এরকম নিয়ম কানুন আছে। তো সেগুলো জনস্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানও সেই নিয়ম কানুন দেখে এবং কার্যকর ভূমিকা পালন করে। তো এই বিষয়গুলোও কিন্তু মাথায় রেখে বিপণনকারীকে পরিকল্পনা গ্রহণ করতে হয় এই রাজনৈতিক পরিবেশ মাথায় রেখে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পেরেছি যে রাজনৈতিক পরিবেশ কিভাবে বিপণনের উপর প্রভাব বিস্তার করে। তাহলে দেখো, পরবর্তী উপাদান সামষ্টিক পরিবেশের উপাদান আমরা একটু দেখি কি। সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশটা কি আমরা একটু দেখি। সাংস্কৃতিক পরিবেশ বলতে ওই সকল উপাদানকে বোঝায় যা সমাজের মৌলিক মূল্যবোধ, প্রত্যক্ষণ, অগ্রাধিকার এবং আচরণকে প্রভাবিত করে। তো সেই সকল উপাদান, যে সকল উপাদানগুলো মানুষের মূল্যবোধকে পরিবর্তন করে বা মূল্যবোধকে প্রভাবিত করে, মানুষের প্রত্যক্ষণ বা পারসেপশন, তার ধ্যান ধারণাকে পরিবর্তন করে বা প্রভাবিত করে, মানুষের আচরণকে প্রভাবিত করে, সেই সকল উপাদানকেই বলা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ। সেই সকল উপাদানের সমন্বয়ে গঠিত হচ্ছে কি সাংস্কৃতিক পরিবেশ। যেমন ধরো সামাজিক বিশ্বাস। এক এক সমাজের বিশ্বাস কিন্তু এক এক রকম।
আমাদের দেশের বাংলাদেশের সামাজিকভাবে যে বিশ্বাস, আমেরিকার সামাজিকভাবে বিশ্বাস, থাইল্যান্ডের সামাজিক বিশ্বাস একরকম নয়। এগুলো কিন্তু একেক দেশের সামাজিক বিশ্বাস একেক রকম। রীতিনীতি একেক রকম, ধর্ম একেক রকম, মূল্যবোধ একেক রকম। কোন সমাজ দেখা যাচ্ছে মনে করে যে মিথ্যা কথা বলা, ঠিক আছে? আ এগুলো মিথ্যা কথা বলাটা খুব গর্হিত কাজ। আবার অন্য সমাজে দেখা যাচ্ছে যে এর বিপরীত তারা কাজ করছে। তো এই যে এই বিশ্বাস, তাদের মূল্যবোধ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয়েছে। তাহলে এই সাংস্কৃতিক পরিবেশ কিভাবে বিপণনে প্রভাব বিস্তার করে? কারণ এই বিপণনে অনেক বড় ভূমিকা পালন করে সাংস্কৃতিক পরিবেশটা। দেখো যে বিপণনকারীকে অবশ্যই কোনো পরিকল্পনা গ্রহণ করতে হলে সে কোন সমাজের জন্য পরিকল্পনা গ্রহণ করছে। তার সাংস্কৃতিক যে আ পরিবেশটা তাকে অবশ্যই মাথায় রেখে পরিকল্পনা নিতে হবে। তার কারণ কি? সে যখনই প্রোডাক্টটা প্রডিউস করবে এবং প্রোডাক্টটা বন্টন করবে কোনো প্রতিষ্ঠান, বিপণনকারী যখন প্রোডাক্টটা পৌঁছে দিবে, তখন কিন্তু তাকে অবশ্যই সামাজিক বিশ্বাস, রীতিনীতি, ধর্ম, মূল্যবোধ এই বিষয়গুলো অবশ্যই তাকে মাথায় রাখতে হবে। কেন? দেখো কোন বিষয় মাথায় রাখতে হবে? সাংস্কৃতিক মূল্যবোধের স্থিরতা তাকে মাথায় রাখতে হবে। কারণ কি? বলা হচ্ছে যে মানুষের যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, মূল্যবোধ এগুলো কিন্তু যুগ যুগ ধরে তার গঠন হয়ে এসেছে এবং এগুলো খুব সহজেই পরিবর্তন করা সম্ভব নয়। এগুলো অনিয়ন্ত্রণযোগ্য। প্রতিষ্ঠান ইচ্ছা করলে এগুলো পরিবর্তন করে দেখা যাচ্ছে যে বাজারে সে মদ বিক্রি করতে পারবে না। আমাদের সমাজে পারবে? বাংলাদেশের মতো একটা জায়গাতে ওপেনলি কি মদ বিক্রি করতে পারবে? পারবে না। কিন্তু সেটা দেখা যাচ্ছে অন্য দেশের জন্য এটা কোনো ব্যাপারই না। কিন্তু এই যে সাংস্কৃতিক মূল্যবোধের স্থিরতা, ইচ্ছা করলে কি সে মানুষকে বুঝাতে পারবে, "না, না তোমরা খাও, অন্য দেশে খাইতেছে, তোমরা খাও।" না, পারবে না। কারণ সাংস্কৃতিক মূল্যবোধের স্থিরতা, মানুষ যুগ যুগ ধরে যে চিন্তা ভাবনা, যে আচার আচরণ, যে মূল্যবোধ নিয়ে তার ধ্যান ধারণা গঠিত হয়েছে, এগুলো খুব সহজেই পরিবর্তন হওয়ার নয়, পরিবর্তনশীল নয়, খুব সহজেই না, হয় না। এজন্য সাংস্কৃতিক মূল্যবোধের যে স্থিরতা আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই বিপণনকারীকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপরে দেখো উপসংস্কৃতি কিছু বিষয় আছে। যে সংস্কৃতির মধ্যেও কিছু উপসংস্কৃতি আছে। তো এই বিষয়গুলো মানে বিপণনকারীকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন যে একটা সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। কেউ মসজিদে যাচ্ছে, কেউ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, কেউ মন্দিরে পূজা করতে যাচ্ছে, কেউ গির্জায় যাচ্ছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো যে কেউ ঈদ পালন করছে, কেউ পূজা করছে। তো এই যে উপসংস্কৃতি, এই বিষয়গুলো বিপণনকারীকে অবশ্যই মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে। একেকটা একেক ধরনের প্রভাব বিস্তার করে। ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে যে মাধ্যমিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন। মাধ্যমিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তনটা কি? এই যে ধরো যে হচ্ছে সাংস্কৃতিক মানে বিভিন্ন মানুষ যে যুব সমাজ বলো, তরুণ-তরুণীরা তাদের ফ্যাশন চেঞ্জ করে ফেলছে। তাদের পোশাক-আশাক চেঞ্জ করে ফেলছে। আগে যে ধরনের পোশাক-আশাক চলতো, বর্তমানে সে ধরনের পোশাক-আশাক তারা পড়ছে না। এই যে পোশাক-আশাকের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে মাধ্যমিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন। তো এই পরিবর্তনগুলো কোনটা পরিবর্তন হচ্ছে, আবার কোনটা স্থির থাকছে। কোন বিষয়গুলো স্থির থাকছে, কোন বিষয়গুলো পরিবর্তন হচ্ছে এবং কোন ধর্মের মানুষকে কোন প্রোডাক্ট দিতে হবে, কার কোন ধর্মের পরে নিষেধাজ্ঞা আছে কিনা কোন প্রোডাক্টের পরে, সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন একটা তুমি শপিং ইয়াতে মানে একটা সেদিন স্বপ্নে গেলাম, সেখানে যেয়ে দেখলাম যে সেখানে বলা হচ্ছে যে গরুর মাংস এবং খাসির মাংস আলাদাভাবে কাটা হয়। তো এটা বলার মানে কি? কারণ উপসংস্কৃতি। একটা সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। কেউ গরুর মাংস খায়, কেউ গরুর মাংস খায় না। এবং সেখানে দেখো যখন দেখছে সে গরুর মাংস বিক্রি হচ্ছে, তখন সে ওইখান থেকে পণ্যটা নাও ক্রয় করতে পারে। এজন্য তারা আবার এই স্ট্র্যাটেজিটা পালন করেছে। যেন এখান থেকে সব ধর্মের মানুষই তাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করতে পারে। এই যে একটা স্ট্র্যাটেজি পণ্য বন্টনের ক্ষেত্রে। এইরকম স্ট্র্যাটেজি কিন্তু বিপণনকারীকে অবশ্যই নিতে হবে। না হলে সে তার পণ্যটা মানে ভোক্তার কাছে সন্তুষ্টিভাবে পৌঁছে দিতে পারবে না। ভোক্তার সন্তুষ্টি নিয়ে পণ্যটা তাকে পৌঁছে দিতে পারবে না। ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এই যে সাংস্কৃতিক বিভিন্ন বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই একজন বিপণনকারীকে পণ্য বন্টন করতে হবে। তারপরে বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে, পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখে কিন্তু কোনো ধর্ম না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পালন করছে। ঈদ,
সেটা এক ধর্মে পালন করছে, পূজা আরেক ধর্ম পালন করছে, বড়দিন আরেক ধর্ম মানুষ পালন করছে। তো এই একেক সময় একেক ধরনের প্রোডাক্ট প্রডিউস করতে হবে প্রতিষ্ঠানকে এবং সেইভাবে প্রোডাক্ট গুলো বন্টন করতে হবে। দেখা যাচ্ছে যে ঈদের সময় যদি পূজার জিনিস বন্টন করে বা পূজার সময় ঈদের জিনিস বন্টন করে, বড়দিনের প্রোডাক্ট গুলো ঈদের সময় বন্টন করলে হবে? হবে না। এইজন্য বলা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে বিপণনে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে সাংস্কৃতিক পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে বিপণনের ক্ষেত্রে। এবং বিপণনকারীকে অবশ্যই এই যে সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো আমরা দেখলাম, জনসংখ্যাগত পরিবেশ, তারপরে হচ্ছে রাজনৈতিক পরিবেশ, হ্যাঁ? প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। আম তো এই বিষয়গুলো বিপণনকারীকে অবশ্যই মাথায় রেখে তার পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেইভাবে আম সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো আজকে মতো এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, দেখো যে আমরা আমরা আজকে জানতে পারলাম যে সমষ্টিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম, সামষ্টিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে। তো আজকে আর বেশি কিছু বলব না। আমরা এই অধ্যায়টা আজকে কমপ্লিট করে ফেললাম, ২য় অধ্যায়টা। পূর্ববর্তী ক্লাসে আমরা জেনেছি যে ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে, তার প্রভাবগুলো সম্পর্কে জেনেছি, পরিবেশ কি জেনেছি এবং আজকের ক্লাসে আমরা জানলাম যে সামষ্টিক পরিবেশ কি, সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কি এবং এই সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কিভাবে বিপণনে প্রভাব বিস্তার করে। তো এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, ক্লাসটি খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবে। ২ টা বিষয় খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং এখান থেকে সবসময় সৃজনশীল প্রশ্ন হয়, এমসিকিউ হয় এবং সিকিউ হয়। সেই বিষয়গুলো মাথায় রাখবা তোমরা এবং খুব ভালো করে পড়বা। প্রিয় শিক্ষার্থী, সকলে ভালো থাকো। আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক শুভকামনা। সবাই ভালোভাবে থাকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো এবং ক্লাসগুলো করো, নিজেদের উন্নয়ন করো, সফল হও। ধন্যবাদ সবাইকে।